নমস্কার, সিটিভিএন একেটি প্লাসে আপনাদের সকলকে স্বাগত। হেলথলাইন নিয়ে আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা যারা হেলথলাইনের দর্শক তারা আপনারা জানেন যে হেলথলাইনে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করি। যারা জানেন না তাদের জন্য বলি, হেলথলাইনে আমরা প্রত্যেকদিন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, যাতে সেই বিষয় সম্পর্কে আপনি আমি দুজনেই অবগত থাকতে পারি, সকলেই সেটা জানতে পারেন, যাতে এই কোন কোন রোগ কিভাবে হয়, কেন হয়, তার প্রতিরোধের কি কি পন্থা রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করি এই হেলথলাইনের অনুষ্ঠানে। আজকে যেমন আমাদের আলোচ্য বিষয় ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সার। ক্যান্সার শব্দটি এতটা ভারী, এই কর্কট রোগ, এই রোগটি, প্রাণঘাতী রোগটি যেন সাধারণ মানুষের জীবনে না আসে সেই কামনাই থাকছে। কিন্তু এই যে ক্যান্সার, এটা কেন হয়, এই ওরাল ক্যান্সার কেন হয়, কি কি কারণ রয়েছে তার, কোনটা করলে এই ওরাল ক্যান্সার আর হবে না, বা কিভাবে তার চিকিৎসা পদ্ধতি, সেই সমস্তটাই বিস্তারিত আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই। আমাদের সঙ্গে রয়েছেন আজকের আমাদের গেস্ট, ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডক্টর সৈকত সাহা। ডাক্তারবাবু, আপনাকে অনেক স্বাগত সিটিভিএনে। আমার প্রথমেই যে প্রশ্নটা থাকবে, ক্যান্সার এই যে বিষয়টি, মানুষ প্রথমেই প্রচন্ড ভয় পেয়ে যান, একটা প্রাণঘাতী একটি রোগ। এই বিষয়টি কেন হয়, এই ওরাল ক্যান্সার বা ক্যান্সার, এগুলো মানুষের শরীরে কেন বাসা বাঁধে? ক্যান্সার কথাটা মানে হচ্ছে যখনই কোনো কোষের অনিয়ন্ত্রিতভাবে যে বৃদ্ধি ঘটে, অস্বাভাবিক একটা বৃদ্ধি ঘটে, সেটা তখন একটা ক্যান্সার হিসেবে মানে তৈরি হয়, সৃষ্টি হয়। তো ওটা অ্যাকচুয়ালি টিউমার। অ্যাকচুয়ালি ক্যান্সার এক ধরনের টিউমার, যেটা অনিয়ন্ত্রিতভাবে মানে গ্রো করতে থাকে আর কি। তো সেটা আমাদের ওরাল ক্যান্সারও হতে পারে, পেটে হতে পারে, সারা শরীরে যে কোনো অঙ্গে হতে পারে। কিন্তু ওরাল ক্যান্সারে যেটা হয়, ওই সেম জিনিসটাই হয়, ওরাল ওই যে কোনো কোষ বৃদ্ধি হয়ে যায়। স্পেশালি আমরা ওরাল ক্যাভিটিতে দেখে থাকি যে ওরাল ক্যাভিটির মধ্যে এক ধরনের সেল থাকে যেগুলো স্কোয়ামাস সেল বলা হয়। তো ওর জন্যই ওরাল ক্যাভিটিতে দেখা গেছে মুখের ভেতরে কি ওই টাইপ অফ ক্যান্সারগুলোকে বলা হয় ওরাল স্কোয়ামাস সেল কার্সিনোমা বলা হয়। কার্সিনোমা কতটা মানে হচ্ছে ক্যান্সার, মানে স্কোয়ামাস সেল জনিত ক্যান্সারগুলোকে ওরাল স্কোয়ামাস সেল কার্সিনোমা। কারণ ম্যাক্সিমাম যে ক্যান্সার যেগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু ওই স্কোয়ামাস এপিথেলিয়াল সেল থেকে কিন্তু তৈরি হয়, মানে ওরাল ক্যাভিটিতে। আর ওরাল ক্যান্সার মানে না যে আপনার খালি মুখের মধ্যেই আছে, মুখের বাইরের অঙ্গগুলো ইনভলভড ক্যান্সারগুলোকে ওরাল ক্যান্সারের ক্যাটেগরির মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি এটা ব্রডার ক্যাটেগরি আছে, এটাকে বলে হেড অ্যান্ড নেক ক্যান্সার, যার মধ্যে আমাদের যে মুখের মধ্যে যে সাইনাস থাকে, গলা, টনসিল, এই গলার ভেতরে যে থ্রোট পার্টটা, এই পুরো টোটাল হেড অ্যান্ড নেক ক্যান্সারের জোনটা এটার মধ্যে চলে আসে আর কি। ডাক্তারবাবু, এই যে আপনি বললেন যে হেড অ্যান্ড নেক এই বিষয়টি থাকে, কারণ আমরা সাধারণ মানুষ যারা, মানে আমরা প্রথমেই ভাবি ওরাল ক্যান্সার মানে শুধু মুখের ভেতরের মাড়ি, দাঁত, জিভ যা যা আছে সেই সবই হয়তো ক্যান্সার, কিন্তু হেড অ্যান্ড নেক এই পোর্শনটাও যে এর মধ্যে রয়েছে, এই ক্ষেত্রে কি কি বিষয় থাকে? হেড অ্যান্ড নেক ব্যাপারটা হচ্ছে যে আমাদের পুরো হেড, মানে ব্রেনটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, ব্রেন বাদে যে ক্যান্সারগুলো অন্য যে হেড অ্যান্ড নেক রিজনগুলোতে হয়, সেই ক্যান্সার গ্রুপ অফ ক্যান্সারসগুলোকে আমরা হেড অ্যান্ড নেক ক্যান্সার মানে বলে থাকি। তার মধ্যে ওরাল ক্যান্সার যেটা হয়, অ্যাকচুয়ালি ওরাল ক্যান্সারটা অ্যাকচুয়ালি স্প্রেড করে হেড অ্যান্ড নেক পুরো রিজনটাতেই স্প্রেড করে। মানে ধরুন একটা কারোর মুখে জিভে হয়েছে একটা ক্যান্সার, তো সেটা জিভ থেকে গলায় যেতে পারে, অথবা কারোর তালুতে ক্যান্সার হয়েছে, তার তালুর থেকে, যে তালুর সঙ্গে সাইনাস, আমাদের মুখের উপরে একটা সাইনাস থাকে, সাইনাসও স্প্রেড করতে পারে। তো সেই কারণে ওরাল ক্যান্সারটাই অ্যাকচুয়ালি মোস্টলি হেড অ্যান্ড নেক ক্যান্সারের বিশাল বড় একটা পার্ট হয়ে যায় আর কি। আচ্ছা, আমাদের তাহলে প্রথমেই প্রশ্নটা আসবে যে হেড, নেক, এমনকি মুখের ভেতরেরও যে অংশগুলোতে ক্যান্সার হয়, এই ক্যান্সারগুলো হওয়ার কারণ কি, মানে কেন হয় এই ধরনের রোগ? ক্যান্সার যেটা বললাম, কোষ বৃদ্ধি হচ্ছে, তো কোষটা বৃদ্ধিটা পায় কেন, মানে যে কোনো ধরনের কর্কট রোগের যে কোষটা বৃদ্ধি হবে কেন, মানে আনকন্ট্রোল গ্রোথটা কেন হবে, এটা হচ্ছে যে এটার জন্য কার্সিনোজেন্স আমরা বলে থাকি। যেমন ধরুন যারা তামাক হোক, গুটকা হোক, পান হোক, সুপারি হোক, এই অথবা ধূমপান যারা করেন, মদ্যপান যারা করেন, তো তাদের ক্ষেত্রে মানে এই জিনিসের প্রবণতাটা অনেকটা বেশি থাকে। কারণ এগুলো যে কার্সিনোজেন্স, মানে এরা কি করে যে মানে আমাদের যে কোষের মধ্যে একটা ক্ষয়টা এরকম ভাবে করে দেয় যে কোষগুলো অ্যাবনর্মাল হয়ে যায়। তার জন্যই কিন্তু একটা ওরা অনিয়ন্ত্রিতভাবে অ্যাবনর্মালি ওরা গ্রো করা শুরু করে। তো তার থেকে ক্যান্সারটা তৈরি হয়। তো এই কার্সিনোজেন্স থেকে ইজ দ্য মেইন ফ্যাক্টর একটা। এছাড়াও আরেকটা মানে কার্সিনোজেন আরেকটা হতে পারে যে ভাইরাস, স্পেশাল ধরনের ভাইরাস আছে
যেটা গেলে এইচপিভি ভাইরাস, এইচপিভি স্পেশালি এইচপিভি 16, কারণ এইচপিভি যে ভাইরাস মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অনেক ধরনের হয়, মানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 30, 40 এরকম ভ্যারাইটিস আছে। তার মধ্যে থেকে এইচপিভি 16 যে ভাইরাসটা, এইটা কিন্তু মানে আমাদের ওরাল ক্যান্সার তৈরি মানে করার ক্ষমতা মানে রাখে আর কি, মানে দে ক্রিয়েট ওরাল ক্যান্সার। ডক্টর, আপনি যে বলছেন এই যে এইচপিভি, এই বিষয়টি কি? ওটাই বলেন, এইচপিভি একটি ভাইরাস। এটা মানে স্পেশালি যে ওরাল ক্যান্সারের ক্ষেত্রে এইচপিভি 16, এই এইচপিভি 16 যে ভাইরাসটা, যেটা এর একটা নিজস্ব একটা মানে পোটেনশিয়াল থাকে, ও মুখের ওরাল ক্যান্সার গুলো তৈরি করে, যেমন টনসিল হোক, মুখের ভেতরে হোক, যেমন ধরুন জিভ বলুন, গাল বলুন, এইসব এরিয়াগুলোতে ক্যান্সার গুলো তৈরি করে আর চান্স থাকে। এটা অ্যাকচুয়ালি সেক্সুয়ালি ট্রান্সমিটেড অ্যাকচুয়ালি ভাইরাস। তো এই ভাইরাসগুলো মানে দিয়ে যারা আক্রান্ত হবেন তাদের কিন্তু একটা ওরাল ক্যান্সার হওয়ার চান্সেস থাকে। কিন্তু এই যে ক্যান্সারটা হবে বা আমরা এই হেড নেক, এটা তো একটা চিন্তার বিষয়। আমরা প্রথমে কিভাবে বুঝবো যে এই ধরনের কোনো রোগ বা এই ধরনের কোনো প্রাণঘাতী একটি রোগ সেটি আমাদের শরীরে বাসা বেঁধেছে? কোনো প্রাথমিক লক্ষণ মানে যেগুলো দেখে সাধারণ মানুষেরও মনে হতে পারে যে না, একবার ডক্টর চেক আপে যাওয়া উচিত। রাইট, এটার খুব ভালো প্রশ্ন, কারণ এটা ইনিশিয়াল স্ক্রিনিংটা ভেরি ইম্পর্টেন্ট। সেলফ স্ক্রিনিং, আমরা প্রথমে কিরম করে বুঝবো যে ওরাল ক্যান্সার হচ্ছে। তো যে কোনো ওরাল ক্যান্সারকে সবার চেয়ে প্রথমে বলি যে কোনো ওরাল ক্যান্সারকে যদি আমরা মানে চাই যে না আগে থেকে ডিটেকশন যদি আমরা মানে করাতে চাই, অথবা আগে থেকে যদি ধরতে পারি, তাহলে কিন্তু সেটা কিন্তু একদম আরোগ্য করা যায়, মানে একদম ভেরি আর্লি স্টেজে। তো এটা একটা ওয়ান অফ দ্য প্রপার্টি থাকে মানে ওরাল ক্যান্সার। ওই জন্য ক্যান্সারটাকে আগে ডিটেকশন, আর্লি ডিটেকশন হলেই কিন্তু চিকিৎসার কিন্তু তার যে ফলটা সুফল হয় আর কি। তো প্রথমে হচ্ছে যে ওরাল ক্যান্সার যখনই কোনো মানুষের মধ্যে হয়, সেটা কিন্তু মানুষ যে সবসময় যে বুঝতে পারবে তা কিন্তু না। ধরুন মুখের মধ্যে একটা লাল ধরনের একটা ঘা হয়েছে, অথবা কারোর একটা সাদা ধরনের একটা প্যাচ হয়েছে, কারোর একটা জিভের মধ্যে একটা ধরুন একটা ফোড়া টাইপের হয়েছে, হ্যাঁ, তো এইগুলো যেগুলো আলসার বলি আমরা, ওই আলসার টাইপের হয়েছে, তো ওই আলসারটা শুকাচ্ছে না। তো এটা ধরুন মোটামুটি যেটাকে বলে রুল অফ 14 ডেজ আমরা বলি, 2 উইকস রুল, যে 14 ডেজ যে কোনো ঘা যদি কোনো কারণে যদি না শোকায়, তো অলওয়েজ যে কোনো একটা ডাক্তারের পরামর্শ নেবেন, অথবা যে কোনো একটা ডেন্টিস্টের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি। আচ্ছা, আপনি বলছেন তাহলে যদি সাধারণভাবেও ধরুন অনেকের সময় হয় যে খাবার খেতে গিয়ে জিভের কোনো একটি কোনায় হয়তো কামড় পড়ছে, আর সেটা ধরুন বারবার হয়েছে, কয়েকবার হয়েছে, তাহলে কি সেক্ষেত্রেও ওই ঘাটা যদি না শোকায়, সেটাও কি তাহলে চিন্তার কারণ যে একবার স্ক্রিনিং করে নেওয়া উচিত? ডেঞ্চার অথবা দাঁত অথবা খোঁচা, ভাঙা দাঁত, যেটা যদি কোনো জায়গায় জিভে খোঁচা লাগছে অথবা গালে খোঁচা লাগছে, বারবার একটা জায়গায় যখন আঘাত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই আঘাতের জন্য কিন্তু ক্যান্সার হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়। তো সুতরাং যে কোনো ট্রিগারিং ফ্যাক্টরস গুলোকে যদি থাকে, তাকে যদি আগে থেকেই যদি আপনি অ্যান্টিসিপেট করেন, সেগুলোকে যদি আপনারা ডাক্তারের কাছে গিয়ে সলিউশনটা করে নেন, স্পেশালি ডেন্টিস্টরাই এই জিনিসগুলো দেখেন ওনারা, আর হাইজিনিস্ট থাকে অনেক সময় কোনো কারণে। তো সেই কারণে আমার মানে ইনস্ট্রাকশন থাকবে দর্শকদের জন্য যে আপনারা যখনই মুখের মধ্যে কোনো খোঁচা অথবা ধারালো কোনো জিনিস যদি মনে হচ্ছে মুখে আছে, সেটা একটা ক্যালকুলাস হতে পারে, মানে দাঁতে পাথর জমে, সে পাথরের ক্যালকুলাসও কিন্তু অনেক সময় খোঁচা, মানে খোঁচার মতন একটা লাগে গালে অথবা জিভে। তো সেই জিনিসগুলোকে কিন্তু সরিয়ে নেওয়া উচিত। তার জন্য একটা ডেন্টিস্টের কাছে যেতে পারেন, অথবা যে কোনো ডেন্টাল হাইজিনিস্ট, এনারাও ওয়েল ট্রেন্ড, যে আর্লি ডিটেকশন অফ ক্যান্সার গুলোকে ওনারা করতে পারেন। তো এইগুলো খুব জরুরি। আচ্ছা, এই কিছু কিছু লক্ষণ যেমন আপনি বললেন, অনেকের থাকে জেনেটিক্যালি পারিবারিক এরকম একটি রোগের সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? মানে আমাদের সেই সময় কি করণীয়, যদি আমরা জেনে থাকি যে আচ্ছা এই ধরনের ঘটনা আমার জেনেটিক্সে রয়েছে, সেই প্রবণতাটা কি রয়েছে? নিশ্চয়ই। এখন একটা কথা আছে যে যে অনেকে ভাবতে পারে যে আমি তো কোনো নেশা করি না, কোনো ধূমপান করি না, পান সুপারি এগুলো থেকে অনেক থেকে আমি বর্জিত থাকি, কিন্তু তাও আমার অনেকের লোকের ক্যান্সার হয় কেন? কারণ অনেক সময় দেখা যায় এগুলো জেনেটিক ফ্যাক্টরস থাকে, মানে পরিবারে কারোর একটা ক্যান্সার আছে, তো তাদের ওই জিনসে একটা জিন ক্যারি করছে, সেই কারণে কিন্তু ওটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়, নেক্সট জেনারেশনে ক্যারি ফরওয়ার্ড হওয়ার চান্স থাকে।
সো এটা একদমই ঠিক যে কারো বাড়িতে যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হয়, তো তার যে সিবলিংস বা তাদের তাদের যে বংশের মধ্যে কিন্তু একটা ক্যান্সার হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি হতে পারে, মানে চান্সেসটা হাইয়ার। বাট তাও আমি বলবো যারা অ্যাকচুয়ালি এই ধূম্রপান অথবা তামাক এইসব ব্যবহার করেন, ওনাদের অনেকটাই বেশি প্রবণতা থাকে ক্যান্সার হওয়ার। কিন্তু যারা আজকে ধরুন জেনেটিক্যালি যারা মানে যাদের ফ্যামিলির হিস্ট্রি আছে, জেনেটিক হিস্ট্রি আছে, তো তাদের চেয়ে মানে মানে অনেকটাই বেশি, মানে আচ্ছা, যারা আর কি মানে এই তামাক অথবা মদ্যপান ধূমপান অথবা করছেন। ধূমপান করছেন, তাদের কিন্তু চান্সটা অনেকটা বেশি। বাট জেনেটিক্যালি থাকলেও ওটাও একটা চান্স হয়, বাট অতটা না। আচ্ছা, কিন্তু তাও তাহলে আমি বলবো ওটার জন্য মানুষকে সজাগ হওয়া উচিত এবং একদম, মাঝে সাঝে চেক আপের, একদম। স্পেশালি ডেন্টিস্টের কাছে গিয়ে একটু চেক আপটা হ্যাঁ, করিয়ে এই নেওয়াটা উচিত। এই বিষয়টি আমি জানতে চাইছিলাম যে তাহলে আমরা মানে এই যে ক্যান্সার আমরা যখন চেক আপে যাব, এই যে নির্ধারণ করার যে একটা পদ্ধতি, যে এই কোনো চেক আপ করলে স্পেসিফিক্যালি আমি বুঝতে পারবো বা কিছু, এই যে স্টেজিং পদ্ধতিটা, এই বিষয়টি কি? স্টেজিংটা পরে আসে যখন ক্যান্সারটা ধরা পড়ে। সবার সর্বপ্রথম হলে কি, যখন রুটিন চেক আপে যখন যেতে হয়, আচ্ছা, তখন স্টেজিং করা হয় না। রুটিন আচ্ছা। চেক আপে অ্যাকচুয়ালি ডিটেক্ট করা হয় যে মুখের ভেতরে কোনো ক্যান্সার তৈরি হচ্ছে হচ্ছে, কিনা, হ্যাঁ, কোনো আচ্ছা। ঘা অথবা লালচে ধরনের কোনো দাগ অথবা প্যাচ হয়ে আছে, সাদা ধরনের কোনো প্যাচ হয়ে আছে। কিছু কিছু ক্ষেত্রে ওগুলোকে আমরা এরিথ্রোপ্লেকিয়া বলি। এরিথ্রো মানে যেগুলো লাল প্যাচগুলোকে অথবা দাগগুলোকে, কিছু কিছু লিউকোপ্লেকিয়া বলা হয় যেগুলো হোয়াইট প্যাচগুলোকে, সাদা মতন বেশ মোটামুটি 2 সপ্তাহ বেশি পড়ে আছে। আচ্ছা। তো সেই সেই জিনিসগুলোকে কিন্তু আগে থেকে স্ক্রিন করা যায়। মানে কোনো ডেন্টিস্টের কাছে গেলে অথবা কোনো ডেন্টাল হাইজিস্টের কাছে গেলে তারা ট্রেন্ড থাকে যে এই জিনিসগুলোকে আগে থেকে ডিটেক্ট করতে পারেন আর কি ওনারা। তো সেক্ষেত্রে এটা মানে মানে আর্লি ডিটেকশনটা হওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি। আচ্ছা, তাহলে এই চেক আপটি মানে কতদিন অন্তর করা উচিত, মানে কতটা তফাৎ রেখে? ধরুন আমি একবার চেক আপ করলাম, হয়তো তখন আমার কোনো সমস্যা নেই। নিয়মিতভাবে প্রত্যেকটা মানুষকে ওরাল হাইজিনিস্টের কাছে গিয়ে অথবা ডেন্টিস্টের কাছে গিয়ে 6 মাস পর একটা চেক আপ করা উচিত। আচ্ছা, বিকজ এভরি 6 মান্থস চেক আপের মানে ইজ দ্য রেকমেন্ডেড প্রোটোকল, ইন্টারন্যাশনাল প্রোটোকল, যে সবাইকেই 6 মাসের মধ্যে একবার একটা ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। সেখানে গিয়ে যাতে অ্যাটলিস্ট একটা ওরাল স্ক্রিনিং এর জন্য একটা মানে করানো উচিত ডেন্টিস্টের কাছে গিয়ে আর কি। আচ্ছা। হয়তো তিনি অন্য কোনো দাঁতের সমস্যা নিয়ে গেলেন, কিন্তু তার সাথেও ডেন্টিস্টকে রিকোয়েস্ট করা উচিত যে আপনি একটু আমার ওরাল ক্যান্সারের যে জিনিসগুলো হচ্ছে কিনা, সেরকম কোনো সাইন্স মুখের মধ্যে কোনো পাওয়া যাচ্ছে কিনা, তাহলে সেই ডাক্তারবাবুকে তখন মানে রুগীদেরকে জিজ্ঞেস করা উচিত আছে। আর তাহলে কোনো মানুষ ধরুন এই বিষয়গুলি হচ্ছে না, কিন্তু আমার নিজের জীবন তো আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। এই যে সাবধানতা একটা, যে কোন কোন বিষয়গুলো অবলম্বন করলে আমাদের জীবন অনেক বেশি সুস্থ থাকবে, আমরা একটা স্বাভাবিক জীবন যাপন করতে পারবো, এই কোন কোন বিষয়গুলো থাকলে পরে আমরা এই এই রোগটি থেকে এড়িয়ে চলতে পারবো রোগটিকে? সর্বপ্রথম যে জিনিসটা একটু আগে বললাম, যে সিগারেট অথবা তামাক অথবা পান, সুপারি, অ্যালকোহল, এই সব জিনিস যেগুলো ক্যান্সার তৈরি করার ক্ষমতা রাখে, এইগুলো থেকে একটু দূরে থাকতে হবে। যারা করছেন তারা লিমিটেড করে দিন, বেস্ট হয়। একদম সিগারেট, মানে তারপরে অ্যালকোহল, তারপরে আপনার পান সুপারি, এগুলো খাওয়া মানে বন্ধ করলেই বেটার আর কি। কারণ এইগুলো তো একটা এগুলোর মধ্যে হাইলি কার্সিনোজেন্স থাকে, যেগুলো ক্যান্সার মানে তৈরি করার একটা ক্ষমতা রাখে। তো এইগুলো থেকে বঞ্চিত থাকলেই সবার চেয়ে বেস্ট। প্রথম কথা হচ্ছে প্রিভেনশন, যে জিনিসটা ক্যান্সার তৈরি করতে পারে সেটাকে যদি আমরা আটকাতে পারি, সেটা সবার চেয়ে বেস্ট। রোগ হয়ে গেল, তার চিকিৎসা হলো, সেটা পরে আসে। আগে হচ্ছে রোগকে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে, একটা এই কথা। সেকেন্ড কথা যেটা বললাম, যে রুটিন চেক আপস গুলো করবেন, প্রত্যেক 6 মাস পর পর ডেন্টিস্টের কাছে গিয়ে চেক আপ করা উচিত। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এগুলো করলেই মানে অনেকটাই আমরা মানে ঠিক থাকবো। এক্ষেত্রে অনেক সময় এরকমও হয়ে থাকে যে ধরুন হয়তো মুখের ভেতর ক্যান্সার গ্রো করছে বা কিছু, আর আমরা সেটা দীর্ঘদিন ফেলে রাখছি, আমরা বুঝতেও পারছি না যে এত বড় একটি মারণ রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। সেক্ষেত্রে ধরুন বিষয়টি অনেকটা এগিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? যেটা আপনি বলতে যাচ্ছেন যে অ্যাডভান্স স্টেজ অফ অ্যাডভান্স ক্যান্সার, স্টেজ। অ্যাডভান্স স্টেজ অফ ক্যান্সার তো অ্যাকচুয়ালি ভেরি আনফর্চুনেট, খুবই দুঃখজনক যে একটা ছোট ঘা সেটা অনেকটা বড় হয়ে ক্যান্সারে পরিণত হয়ে গেছে।
তো যাদের অ্যাডভান্স স্টেজ অফ ক্যান্সার হয়েছে তাদের প্রাইমারি যেটা অসুবিধা হয় বা হয়তো প্রথমে হয়তো বুঝতে পারে না যে হয়েছে, বাট বেসিক্যালি কি কি অসুবিধাগুলো হয়, কারো একটু গিলতে অসুবিধা হয়, মানে আচ্ছা। কিছু খাবার গিলতে অসুবিধা হয়, কারণ ওই যে ক্যান্সার অথবা টিউমারটা যেটা গ্রো করে সেটা খাদ্যনালীর দিকে যায়। হুম। এবার মানুষ যখন খেতে চায় তখন ওটা গিলতে অসুবিধা হয়, তো অথবা গেলার সময় অনেক সময় ব্যথা হয়। আচ্ছা। তো এই সমস্যা হয়। কারো কারো হচ্ছে ভয়েস চেঞ্জেস আছে, মানে গলার যে স্বরের চেঞ্জ এসে আচ্ছা। যায়। তো এই জিনিসগুলো যখন হয়ে গেছে মানে তার মানে হচ্ছে যে ক্যান্সারটা অনেকটাই অ্যাডভান্সড হয়ে গেছে। আচ্ছা। কিন্তু ওই অবধি আমি দর্শককে জানতে চাচ্ছি যে ওই অবধি যাতে না যায় তার আগের থেকে আপনারা প্রতিকারটা করুন, মানে প্রিভেনশনটাই ইম্পর্টেন্ট, অথবা স্ক্রিনিংটা ভেরি ইম্পর্টেন্ট। হুম। কিন্তু তাও এনাদের যদি ক্যান্সার হয়ে থাকে তার এর মানে না যে তাদের চিকিৎসা নেই, তাদের ডেফিনেটলি চিকিৎসা হবে, তাদের এক্সটেন্সিভ চিকিৎসা করতে, যেমন ধরুন স্যার তারপরে প্রথম জিনিস যেটা করতে ইউজুয়ালি মোস্ট অফ দ্য ওরাল ক্যান্সারের ক্ষেত্রে সেটা হচ্ছে সার্জারি, মানে অপারেশন। তো অপারেশনের সাথে তারপরে হচ্ছে আমরা ওই রেডিওথেরাপি অ্যান্ড কেমোথেরাপি কম্বিনেশন, মানে অঙ্কোলজিস্টরা ওনারা করেন আর কি। হ্যাঁ, এই বিষয়টিতে আমরা আসবো, কিন্তু তার আগে ডাক্তারবাবু, এটা কতটা ঝুঁকিপূর্ণ? মানে আমাদের যে সাধারণ জীবনযাত্রা, আমাদেরকে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতে হচ্ছে, সেখানে সূর্যের রশ্মি রয়েছে, তার পাশাপাশি যারা এক্সট্রেসিভ স্ট্রেস থেকে ধূমপান করছেন তাদের একটা বিষয় থাকে, এই যে বিষয়গুলো রয়েছে, জীবনযাত্রাও তো কতটা এফেক্ট ফেলছে এই ক্যান্সারের কারণে। দেখুন, আজকালকার দিনে স্ট্রেস ইজ এ ফ্যাক্টর ফর দ্য ক্যান্সার। স্ট্রেস হলে কি হয়, আমাদের যে কোনো রোগকে প্রতিরোধ করার যে ক্ষমতা, ইমিউন সিস্টেমটা, সেটা ডিপ্রেসড হয়ে যায়, মানে তার ক্ষমতাটা আস্তে আস্তে মানুষ লুজ করে। আচ্ছা। এই স্ট্রেসের জন্য কিন্তু ক্যান্সার হওয়ার একটা চান্স থাকে, দের ইজ অলওয়েজ আ চান্স যেটা ক্যান্সার হতে পারে, কারণ আমাদের ইমিউন সিস্টেম কিন্তু সবসময় চেষ্টা করে ক্যান্সারের সাথে ফার্স্ট ইনস্টেন্সে ফাইট করার। এবং এটাও জেনে রাখবেন, আমাদের শরীরে প্রত্যেক মিনিটে কিন্তু ক্যান্সার তৈরি হচ্ছে, কিন্তু আমাদের যে ইমিউনিটি যে সিস্টেম আছে, এই সিস্টেমের অনেক সেলস আছে, এটা ন্যাচারাল কিলার সেলস মেনলি হয়, এরা ক্যান্সার সেলসগুলোকে ডিটেক্ট করতে পারে এবং এদেরকে কিন্তু এরা 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 ধ্বংস করে। তো যদি ইমিউন সিস্টেমটা পড়ে যায়, তো সেক্ষেত্রে তো এই ক্যান্সার সেলসগুলো তখন কি হয়, এই আমরা বলি ইমিউন সিস্টেমকে এসকেপ করতে পারে, তখনই ক্যান্সার হওয়ার চান্স থাকে। এটা একটা মানে অ্যাডিশনাল রিজন কি ক্যান্সার কেন হতে পারে, আমাদের লাইফস্টাইলের জন্য। আরেকটা হতে পারে যে আপনি একটু আগে বললেন যে সানরে, যে রোদ্দুরে, ইয়েস, রোদ্দুর থেকে হতে পারে, স্কিন ক্যান্সার হয় ইউজুয়ালি। তারপরে লিপে ক্যান্সার হতে পারে। এই যে সান মানে সূর্যের মধ্যে যে রেডিয়েশনটা থাকে সেটা আল্ট্রাভায়োলেট রেজ বলা। এই আল্ট্রাভায়োলেট রেজ গুলো কিন্তু কার্সিনোজেনিক, মানে ক্যান্সার তৈরি করার একটা ক্ষমতা রাখে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেমন দেখলাম একটা জীবনযাত্রা তো এফেক্ট ফেলছেই, কিন্তু এই যে বিষয়টি, এই ক্যান্সার হচ্ছে আমাদের মধ্যে, আমরা সেটা দিনের পর দিন গ্রো হচ্ছে আমাদের শরীরে, কিন্তু এক্ষেত্রে একটা অ্যাডভান্স চিকিৎসাও যেগুলো আপনি বললেন, প্রাথমিক চিকিৎসা কি হতে পারে এক্ষেত্রে? প্রাথমিক যে চিকিৎসা যেটা প্রথমে হচ্ছে যে আমরা ক্যান্সার ডিটেকশন যেটা করবো, বায়োপসি। আচ্ছা। ওটা চিকিৎসা না, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ফার্স্ট হলো ডায়াগনোসিস। আমরা ডায়াগনোসিসটা করবো বায়োপসির মধ্যে। আচ্ছা, মানে এই বায়োপসি থেকেই আমরা বুঝতে পারবো হ্যাঁ যে শরীরে বাসা ক্যান্সার বাঁধছে হয়েছে। কিনা। আচ্ছা। বায়োপসি মানেটা কি, একটা ছোট্ট একটা অংশ যে কোনো ঘা থেকে কোনো একটা জায়গা থেকে নেওয়া হয়, সেটা তারা মাইক্রোস্কোপের তলায়, যাদেরকে আমরা বলে থাকি হিস্টোপ্যাথোলজিস্ট, তারা ওই মাইক্রোস্কোপের তলায় দেখেন, তার মধ্যে ওটার মধ্যে যদি দেখে কি ক্যান্সারের কোনো কোষ পাওয়া যাচ্ছে, তাহলে ওইখানে কিন্তু ডায়াগনোসিসটা ফাইনাল হয়। আচ্ছা। এছাড়াও আরো ডায়াগনোসিসের দরকার হয়, মানে আরো ইনভেস্টিগেশনের দরকার হয়, যেমন ধরুন সিটি স্ক্যান দরকার হয়, এমআরআই যেটা স্ক্যানটা দরকার হয়, যে ক্যান্সারটা যদি হয়েছে তো কতটা ও হয়ে আছে, কতটা ডেপথ আছে, কতটা কোন রিজন ভেতরে ভেতরে কতটা ধরে আছে, সেটাও জানার জন্য। আর অনেক সময় কি ক্যান্সারের যে মেন অসুবিধাটা হচ্ছে যে শরীরে অন্য অঙ্গে স্প্রেড করার একটা টেন্ডেন্সি থাকে, যেটাকে বলে মেটাস্টেসিস বলি। মুখের ক্যান্সার ইউজুয়ালি লাংসে চলে যায়, অথবা লিভারে চলে যেতে পারে, বিভিন্ন জায়গায় শরীরে বিভিন্ন জায়গায় ওই সেলগুলো গিয়ে আবার একটা বাসা তৈরি করতে পারে, ওইখান থেকে কিন্তু আবার ক্যান্সার হতে পারে। এই যে ডিস্টেন্স মেটাস্টেসিস গুলো জানার জন্য পেট স্ক্যান করা হয়। আচ্ছা। মানে পজিট্রন এমিশন টোমোগ্রাফি বলে স্ক্যান হয়। ওই স্ক্যান গুলো করে দেখা হয় যে ক্যান্সার, হয়তো মুখে ক্যান্সার হয়েছে, বা ওই ক্যান্সারটা কি ছড়িয়ে শরীরে অন্য কোনো জায়গায় গেছে কিনা, সেই জিনিসটা কিন্তু এই পেট স্ক্যানের মাধ্যমে বোঝা যায়।
আচ্ছা, এই যে চিকিৎসা পদ্ধতি, প্রথমে তো বায়োপসি হচ্ছে না, এটা যে চিকিৎসা পদ্ধতি না, এটা অ্যাকচুয়ালি ডায়াগনস্টিক পদ্ধতি। প্রথম শুরুতে। এইবার যদি কারো যদি ক্যান্সার যদি এস্টাবলিশ হয়, হুম। তখন দেখা হয় তার কোন স্টেজে আছে। আচ্ছা। স্টেজটা আমরা কিভাবে নির্ধারণ করি? যেটা এক তো প্রথমে তো আমরা প্যাথোলজি দিয়ে বুঝলাম যে ওইখানে ক্যান্সার হয়েছে, ক্যান্সার কোষ পাওয়া গেছে, তার মানে ক্যান্সার আছে। এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে TNM, মানে টিউমার নোডাল স্ট্যাটাস আর মেটাস্টেসিস স্ট্যাটাস। মানে এটা হচ্ছে এই তিনটে ফ্যাক্টর দেখে আমরা ওটা ডায়াগনোসিসটা করি। আচ্ছা। মানে টিউমারের যে সাইজটা কত আছে, সেটা কতটা আছে, সেটার বেস করে কিন্তু আমরা দেখি কত সাইজ, তার একটা স্কোরিং আছে। আচ্ছা। তার N ফর নোডাল স্ট্যাটাস। অ্যাকচুয়ালি কি হয়, মুখের ক্যান্সার গুলো অথবা হেড এন্ড নেক ক্যান্সার গুলো আমাদের গলার মধ্যে স্প্রেড করে, গলার থ্রু দিয়ে স্প্রেড করে, যেগুলো লিম্ফ নোডস বলা হয়। ওই লিম্ফ নোডস এর মাধ্যমে শরীরে বিভিন্ন অঙ্গে স্প্রেড করে। কিন্তু প্রথমে ক্যান্সার সেলগুলো এসে যে নেক্সট যে অঙ্গগুলোকে প্রথমে ধরে, মানে হেড এন্ড নেক ক্যান্সার গুলো, সেগুলো নেকের মধ্যে মানে গলার মধ্যে যে লিম্ফ নোড থাকে, ওই নোড গুলোতে এসে ক্যান্সার সেলগুলো ওইখানে কিন্তু বৃদ্ধি পায়, আর ওইখান থেকেই ওই স্প্রেড গুলো করে। তো ওইখানে ওই নোডাল স্ট্যাটাস মানে আমরা নোডস গুলো খুঁজে বার করি যে কোন কোন নোডস গুলো ইনভলভ হয়েছে। নেকের মধ্যে অনেক জায়গায় নোটস থাকে, তো ডাক্তাররা তো আমরা জানি যে কোন জায়গায় নোটস গুলো আছে, মানে কতগুলো নোটস ইনভলভ হয়েছে, কতটা সাইজে নোটটা আছে। আর আরেকটা হয় যে মেটাস্টেসিস, অন্য জায়গায় কোনো মেটাস্টেসিস হয়েছে কিনা, অন্য জায়গায় কোনো টিউমার পাওয়া যাচ্ছে কিনা, তার শরীরে অন্য জায়গায় কোনো জায়গায় কি কোনো একটা গ্রোথ পাচ্ছি, টিউমার পাচ্ছি, সেটা দেখার জন্য ওটাকে TNM ক্লাসিফিকেশন বলি। ওইটা এটা সারা ওয়ার্ল্ডে বিশ্বে এটা ফলো করা হয়। ওইটাতে যে একটা নাম্বার স্কোরিং হয়, ওই স্কোরিংটা দেখার পর তখন আমরা ডিসাইড করি যে কোন স্টেজে টিউমারটা আছে অথবা ক্যান্সারটা আছে। এবার ধরুন কোনো কারণে আর্লি স্টেজে আছে, আর্লি স্টেজে যখন থাকবে, ক্যান্সারটাকে খুব তাড়াতাড়ি একটা মিনিমাল সার্জারি করে, একটা ন্যূনতম একটা অপারেশন করে জিনিসটাকে কিন্তু খুব সুন্দরভাবে ঠিক করে দেওয়া যায়। আচ্ছা, তাহলে আপনি বলছেন মানে এই যে প্রাথমিক পর্যায়ে যদি ক্যান্সার ধরা পড়ে, তাহলে সেটা কোথাও গিয়ে মানুষকে সুস্থ করে দেওয়ার জন্য, নির্মূল করে দেওয়া সম্ভব? একদম সম্ভব। ওর জন্য আর্লি ডিটেকশনটাই খুব ইম্পর্টেন্ট। ওর জন্য স্টেজিং ওটাই ভেরি ইম্পর্টেন্ট। এবার ধরুন স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, তো এইগুলো স্টেজেস গুলো আছে। এইটার এবার স্টেজ 4 যত স্টেজ গুলো বাড়তে থাকবে, তার মানে তার নির্মূল হওয়ার চান্সটা অনেকটা কমতে থাকবে, তার মানে তার লাইফ পসিবিলিটিটা অনেকটা কমতে থাকবে। ওর জন্য যত আর্লি স্টেজে ধরা পড়বে তত ভালো। এবার যাই হোক না কেন, একটা জিনিস মনে রাখতে হবে, মানে ফার্স্ট ট্রিটমেন্ট যখন আমরা করাই, যে ওরাল ক্যান্সার ডিটেক্টেড হয়, তো ইউজুয়ালি কিন্তু এটা কিন্তু সার্জারি হয়। সার্জারি করার পরে তারপরে মোটামুটি মাস দেড়েক মধ্যে অ্যাকচুয়ালি 40 ডেজের মধ্যে বলা হয় যে রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি অথবা দুটোর কম্বিনেশনের থেরাপি, তারা অনকোলজিস্ট ওনারা ডিসাইড করেন, ওইটা শুরু করে দেওয়া। আচ্ছা, হ্যাঁ, এই চিকিৎসা পদ্ধতিটাই আমি জানতে চাইতাম যে আমরা ধরুন ধরা গেল সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ, সেই অনুযায়ী সেই সময় যদি আমার কোনো অস্ত্রোপচার হয় বা কেমোথেরাপি করতে হবে বা রেডিয়েশন করতে হবে, এই কোন পদ্ধতিতে আমি চিকিৎসা করব বা ডক্টর কোন পদ্ধতিতে চিকিৎসা করবেন, সেই বিষয়টি কিভাবে নির্ধারিত হয়? কোন পদ্ধতিতে চিকিৎসা করা হবে সেটা কিন্তু মানে আমাদের ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, সেই প্রোটোকল হিসেবে সেই প্রোটোকলগুলো গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্স হিসেবে ফলো করা হয়। অ্যাডভান্স স্টেজের জন্য যেটা আমি একটু আগে বললাম যে সার্জারি তো করতেই হবে, সার্জারি করার পরে তারপরে রেডিওথেরাপি অথবা কেমোথেরাপির একটা মিশ্রণ করে, মিক্সড থেরাপি করে কিন্তু জিনিসটা তখন করা হয় আর কি। এটাই হচ্ছে ব্যাপার। সেটা ডিপেন্ড করছে যে মানে পেশেন্টের কোন জায়গায় হয়েছে, কি ধরনের সার্জারি সেক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে। জীবের জন্য একটা ব্যাপার আছে, অথবা বাড়ির জন্য আলাদা ব্যাপার আছে, সাইনাসের জন্য আলাদা ব্যাপার আছে, সব ক্ষেত্রে আলাদা ডিফারেন্ট ট্রিটমেন্ট প্ল্যানিং আছে আর কি। কিন্তু প্রথম কথা হচ্ছে যেখানে ক্যান্সার হয়েছে, ওই ক্যান্সারটাকে আমাদেরকে ওই জায়গাটাকে আমরা ওটাকে ক্লিয়ার করে দেবো, মানে সার্জারির মাধ্যমে ওই জায়গাটাকে পুরো সরিয়ে দিয়ে একদম ক্যান্সার মুক্ত করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট গোল। আচ্ছা, প্রাথমিকভাবে তো ক্যান্সার মুক্ত করতে হবে, আর তারপর যে এই কেমোথেরাপি রেডিয়েশনের বিষয়টি আসছে, সেই বিষয়টিও মানে এই চিকিৎসা পদ্ধতিগুলি কতদিন ধরে চলে বা কতটা পর্যায়ে এগুলো চলতে পারে একজন মানুষের ক্ষেত্রে? দেখুন, রেডিওথেরাপি চলে অ্যাকচুয়ালি 6 উইকস এর একটা রেডিও অ্যান্ড কেমোথেরাপি বলি, 6 উইকস রেজিম থাকে। মানে প্রত্যেক সপ্তাহে অ্যাকচুয়ালি 5 ডেজ রেডিয়েশন পায়, এটা 6 উইকস ধরে চলবে। এটা পদ্ধতিটা কোয়াইট লং, এবং
প্রবলেমটা হয় কি, রেডিওথেরাপি হয়ে গেল, কেমোথেরাপি হয়ে গেল, তারপরে তার রিহ্যাবিলিটেশনটা খুব দরকার হয়। মানে আপনি যেটা বললেন যে ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি অনেকদিনই চলবে। প্রথমে আচ্ছা। অপারেশনের একটা পার্ট গেল, রেডিয়েশন কেমোথেরাপি হলো, হুম। সেটারও একটা মোটামুটি 6 উইকস মানে 1.5 মাস ধরে হুম, হুম, চললো। হুম। তারপরে রিহ্যাবিলিটেশন, এত কিছু হওয়ার পরে পেশেন্টের যে এই অঙ্গগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাকে আমাদেরকে পুনর্গঠন করতে হয়। ওরাল ক্যান্সার সম্পর্কে মোটামুটি ধারণা তৈরি হয়ে গেল যে কিভাবে কি পন্থা অবলম্বন করতে হবে, কতটা অবগত থাকা যাবে। এবার আমাদের দর্শকদের জন্য আপনি যদি কিছু বিশেষ বার্তা দেন যে এই ওরাল ক্যান্সার থেকে কতটা নিজেকে দূরে রাখা সম্ভব। প্রথম কথা, ওরাল ক্যান্সার থেকে দূরে রাখার ফার্স্ট স্টেপ হচ্ছে যে আপনার যারা এই কিছু বদ নেশা করছেন, যেমন সিগারেট খাওয়া অথবা পান সুপারি জর্দা খৈনি অথবা নরসি অনেকে মুখে ঘষেন, এবং মানে মদ্যপান তো আছেই, এগুলো থেকে আপনারা যতই বঞ্চিত থাকবেন তত কিন্তু ভালো। ফার্স্ট। সেকেন্ড, যেটা আমি বললাম 14-day রুল অথবা 2 উইকস রুলটা হচ্ছে যে কোনো ঘা, মুখের ভেতরে কোনো ঘা, সে লাল রঙের একটা দেখতে হতে পারে, সাদা রং হতে পারে, অথবা একটা আলসার হতে পারে, হ্যাঁ, ওই ঘা যদি 14 দিনের বেশি যদি থাকছে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু একটা ডেন্টিস্টকে অথবা ডেন্টাল হাইজিনিস্টকে অথবা যে কোনো ডাক্তারের একটা পরামর্শ আপনারা ডেফিনেটলি নেবেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড থার্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে এই যে এইচপিভিটার কথা বললাম, মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, HPV-16 ভাইরাস, যে কারণে ওরাল ক্যান্সার হয়, এইটা ভ্যাকসিনেশন হয়। এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা খুবই জরুরি। যখন বাচ্চারা যখন 11 কি 12 বছর বয়স হয় তখন ভ্যাকসিনটা নিলে খুবই ভালো হয়। ওই বয়সেই অ্যাকচুয়ালি নেওয়া উচিত। অবশ্য 9 বছর বয়সেও নেওয়া যেতে পারে, বাট এই ভ্যাকসিনটা মিডল এজ লোকেরাও নিতে পারেন। বাট আফটার 45 দেখা গেছে এটার খুব একটা রোল থাকে না, মানে আমাদের ইমিউনিটি সেই ভ্যাকসিনটাকে ওইভাবে অ্যাডাপ্ট করে না, যে খুব একটা কাজে নাও, মানে কার্যকরী নাও হতে পারে। ওর জন্য কম বয়সে, ওই 11-12 বছর বয়সে ওই ভ্যাকসিন শিডিউলটা সবার চেয়ে বেস্ট হয়। এনার্জি মিডল এজ যারা 20 ইন দ্য 20s-এ আছেন অথবা ইন দ্য 30s-এ আছেন তারাও নিতে পারেন ডেফিনেটলি। অবভিয়াসলি একটা ডাক্তারের একটা পরামর্শ নিয়েই নেওয়াটা উচিত। তো এইসব জিনিসগুলো করলে, রুটিন গুলোকে মেনটেন করলে, স্ট্রেস কমালে এবং নিজে সেলফ এক্সামিনেশনস গুলোকে প্রমোট করলে, তাহলে আমাদের কিন্তু ওরাল ক্যান্সারের আমরা প্রিভেন্ট করতে পারি। তাহলে ডক্টর যেভাবে বললেন যে প্রত্যেক 6 মাস অন্তর আমাদের একটা বেসিক চেক আপ করতে হবে, ওরাল চেক আপ করতে হবে, ডেন্টিস্টের কাছে যেতে হবে, আর এই যে চেক আপ পদ্ধতি সেটার মধ্যে সাথে থাকতে হবে, সেটা সম্পর্কে অবগত হতে হবে। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রেও যে ভ্যাকসিনেশনের কথা বলেছেন ডক্টর, সেই ভ্যাকসিনেশন করাতে হবে যাতে একদম শুরু থেকেই আমরা সেটার থেকে অনেকটা দূরে থাকতে পারি। নিজেদেরকে স্বাস্থ্য সচেতন রাখতে গেলে কিছু বিষয় যেগুলো আমাদের একেবারে ছোট থেকে মেনে চলতে হবে, বাবা মা তারা যেন তাদের সন্তানদের এই ধরনের ভ্যাকসিনেশন করিয়ে থাকেন, সেই দায়িত্ব পালন তো অবশ্যই করতে হবে একটা সুস্থ সচেতন জীবনের জন্য। আর এই সবে মাত্রই জীবন শুরু হয়েছে বলা চলে, যে প্রত্যেক দিন কিছু না কিছু করতে হবে, নিজেদেরকে সুস্থ রাখতে হবে, তার জন্য ভালো কাজ ভালো জীবন যাপনের জন্য নিজেদের একটা সুস্থ জীবন, সুস্থ স্বাস্থ্য প্রয়োজন। আর সেই সুস্বাস্থ্যের জন্যই ডক্টরের প্রত্যেকটি পরামর্শ আমাদেরকে মেনে চলতে হবে। আর এই পরামর্শ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে। আমাদের দর্শকদের অনেক উপকার হলো এই বিষয়টি জেনে। এই বিষয় সম্পর্কে সকলকেই সচেতন হতে হবে, সকলকেই জানতে হবে। আর এই যে বিষয়টি আমরা আপনাদের কাছে বললাম, সেই নিয়ে আপনারা সচেতন থাকুন, ডক্টর দেখান, ডক্টরের কাছে যান, অবশ্যই নিজেদের এই যে হেলথ চেক আপ সেগুলি মেনটেন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।